রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ থেকে সকল নারীদের পক্ষ থেকে সব দিবসের শুভেচ্ছা। আমরা নারী, আমরা একাই সব পারি। যখন মনে হয় আমি কি সত্যি সেই মানুষটা যে একসময় এত স্বপ্ন দিত, নাকি শুধু টিকিয়ে থাকার জন্য মানিয়ে নিত, যে আয়নার সামনে দাঁড়িয়ে গর্বে অথবা লাঞ্ছিত অথবা অসম্মান হয়ে বলতো আমি কে, কে আমি? হ্যাঁ, আমি সেই নারী, আমি সেই মেয়ে। মানুষ চেনার সাধ্য আমার নেই। জজবা 24 বাংলা প্রেজেন্টস আমরা অপরাজিতা অনুষ্ঠান আজ শুরু করছি এবং শুরুতেই আমরা যে কথা বলবো, আমরা সবসময় শুনে থাকি যে নারী স্বাধীনতা। এই নারী স্বাধীনতা কি আসলে কি বাস্তব কি রূপ পায়, নাকি শুধুমাত্র এটা একমাত্র শুধু স্লোগান? সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টেজে অনেকেই উপস্থিত রয়েছে। প্রথমেই আমি রাহুল দাকে জিজ্ঞেস করব, দাদা, আমরা সবসময় শুনে থাকি যে এই কথাটা যে নারীরা আসলে স্বাধীন এবং কোনো বাধা বিপত্তি নেই তাদের চলার ক্ষেত্রে, এটা কি আদৌ বাস্তবে তার কোনো রকম রূপরেখা পায়? আজকের এই বিশেষ দিনে আন্তর্জাতিক নারী দিবসে একটাই কথা বলবো, নারীরা কি স্বাধীন, এটাই যদি কনোটেশন হয়ে থাকে আমি বলবো অফকোর্স। আবার রিভার্সলি বলতে পারি নো, নট ট্রু। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তার যে নারী তার উপর। যদি মনে হয় যে নারীরা স্বাধীন, একজন নারী তার বুকে হাত দিয়ে বলুক, তার হৃদয়ে হাত দিয়ে বলুক আমি স্বাধীন, এবং সেই স্বাধীনতার সত্তাটাকে আমি কখনোই অপচয় করব না, এবং স্বাধীনতা সত্তাটাকে আমি এমন একটা সীমিত গণ্ডির মধ্যে রাখবো যেখানে আমার মনে হবে যে আমি এই স্বাধীনতাটাকে আমার কেন্দ্রীভূত করে একটা জায়গায় পৌঁছব, সেখানে নারী স্বাধীনতা। উল্টো দিকে আমরা যখন দেখি যে এই স্বাধীনতাটাকে অপব্যবহার করছে, বিশেষ করে আমার আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে চোখ রাখতে খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে যেভাবে এই স্বাধীনতাটাকে অপব্যবহার করে সকলে কিছু কিছু। তাই আমি বললাম স্বাধীনতা বা পরাধীনতা সম্পূর্ণ সেই নারীর ব্যক্তিগত সত্তার উপর, সেই নারীর গঠনের উপর এবং সেই নারীর আবৃত্তি। ধন্যবাদ। আমরা যাব শিউলিদির কাছে। শিউলিদি, আমরা দেখেছি যে মেয়েদের চলার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয়েছি, বা প্রত্যন্ত গ্রামে যারা রয়েছে তারা যারা হায়ার এডুকেশন করতে চান তাদের ক্ষেত্রে অনেক রকম বাধার সমস্যা তাদের মুখে পড়তে হয়। তো সেক্ষেত্রে এই যে শিক্ষা, সেই শিক্ষায় কি আসলে মেয়েদের চাবিকাঠি হয়ে থাকবে? এক্ষেত্রে প্রথমেই একটা কথা বলা উচিত যে আজও, যেহেতু আপনি গ্রামের কথাটা তুললেন, গ্রামের দিকে যদি যান, আমি নিজে বীরভূমের মেয়ে, তো বীরভূমেরই প্রত্যন্ত গ্রামে, বা আমি 10 বছর বিশ্বভারতীতে উদ্ভিদবিদ্যা বিভাগে পড়িয়েছি, অনেক গ্রামের মেয়েরা যারা বাঁকুড়া, পুরুলিয়া, এই মেদিনীপুরের অনেক ছাত্রছাত্রী আমাদের আসে, যেমন ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশ বিদেশ থেকেও, দেশের বাইরে থেকেও ছাত্রছাত্রী বিশ্বভারতীতে পড়তে আসে, তেমনি গ্রাম থেকেও আসে। তো সেক্ষেত্রে একটা কথা বলতে হয়, এখনো পর্যন্ত গ্রামের যদি আপনি বলেন, তো একটা জিনিস দেখেছি, নারী বিবাহের জন্য বলি প্রদত্ত জন্ম থেকে, এই কনসেপ্টটা থেকে এখনো কিন্তু বেরিয়ে আসা যায়নি, যেটা ভীষণ অ্যালার্মিং। এবং মেয়ের বিয়ে দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। একটি মেয়েকে যে বড় হয়ে উঠছে, যে রেগুলার বেসিসে বাইরে যাচ্ছে পড়াশোনার জন্য, রাত করে তাকে বাড়ি ফিরতে হচ্ছে টিউশন করে, বা সে হস্টেলে থাকছে, সেখানে রাতে তাকে
কলেজ করে ইউনিভার্সিটি শেষ করে ফিরতে হচ্ছে। এই যে গার্জেনদের ওপর একটি মেয়েকে দূরে রেখে বা যে রাতে বাড়ি ফিরছে তার যে একটা প্রেশার আমাদের বর্তমান সামাজিক পরিস্থিতিতে, অবশ্যই এটা গার্জেনদের ওপর একটা প্রেশার হয়ে যায়। এত রকম আমরা রেপ কেস শুনছি, মলেস্টেশন শুনছি, এবং সেগুলো তো সত্যিই ঘটছে। অ্যাসিড ভিকটিমস আছে, বারবার এত রকম অসুবিধার মধ্যে দিয়ে মেয়েদেরকে যেতে হচ্ছে যে গার্জেনরা তখন মেয়েদের স্বাধীনতা বা শিক্ষা, উচ্চশিক্ষার থেকে মেয়েকে বাঁচিয়ে রেখে নিরাপত্তাটার দিকে একটু বেশি দৃষ্টি দিয়ে দেন। ইন দ্যাট কেস কি হয় যে মেয়েদের শিক্ষা, তাদের অর্থনৈতিক স্বাধীনতা এগুলোর থেকেও তাকে নিরাপদে রেখে একটা নিরাপদ ঘেরাটোপের মধ্যে রেখে দেওয়াটা গার্জেনদের একটা চিন্তা ভাবনায় দাঁড়িয়ে যায়। সেখান থেকে তারা চান মেয়েদের বিয়ে দিয়ে দিতে, একটা সুস্থ স্বাভাবিক কর্মক্ষম ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মেয়েকে একটা সামাজিক নিরাপত্তা দিলাম, অর্থনৈতিক এবং সামাজিক। কিন্তু সেটা করতে গিয়ে তারা প্রথমেই একটা ভয়ঙ্কর ভুল করেন যে পরজীবী করে দেন, প্যারাসাইট তৈরি করে দেন মেয়েকে বা দিতে চেষ্টা করেন। প্যারাসাইটের জীবন কোনো সম্মানজনক জীবন নয়। নিরাপত্তাটাই একটি মানুষের, অর্থনৈতিক বা সামাজিক নিরাপত্তাটাই একটি মানুষের শেষ কথা হতে পারে না। তার সব থেকে প্রথম এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো তার মনকে ভালো রাখা এবং মনের ভালো থাকা। মনের খোরাক মেটাতে গেলে শিক্ষা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং সুস্থভাবে বেঁচে থাকতে গেলে শিক্ষা সংস্কৃতি ইম্পর্টেন্ট। তাই আমার মনে হয় যে এখন গার্জেনদের উচিত নিরাপত্তাটা না দেখে, নিরাপত্তা অবশ্যই মেয়েকে সেভাবে বড় করুন যাতে সে নিজের বডিগার্ড হতে পারে, নিজেকে রক্ষা করতে পারে। তাকে রক্ষা করার জন্য বিয়ে দিয়ে বডিগার্ড দিয়ে দেবেন না, বরং মেয়ে যাতে নিজেকে রক্ষা করতে পারে সেদিকে ছোটবেলা থেকে তাকে সেভাবে বড় করা উচিত। শিক্ষার সঙ্গে সঙ্গে তাকে শারীরিকভাবে সক্ষম করুন। একটি ছেলেকে তো আমরা বিয়ে দিয়ে ভাবি না যে তাকে নিরাপদ করে দিলাম, তাহলে একটা মেয়ের ক্ষেত্রে কেন ভাববো? এভাবে যদি একটি মেয়েকে বড় করা যায়, শিক্ষা এবং সে নিজেকে নিরাপদভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারলো, আমার মনে হয় এটাই একটি মেয়ের পক্ষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং গার্জেনদের চিন্তা ভাবনাটা, গার্জেনদের চিন্তার অভিমুখটা বদলাতে হবে, যে বদলটা ভীষণ প্রয়োজন। শুধু একটি মেয়েকে বড় করার জন্য না, একটি মেয়ের বিয়ে দেওয়ার পরেও আমি বলি বাঙালি মায়েরা সবসময় যে কোনো সমস্যায় প্রথমেই বলেন তুমি আগে সংসারকে বাঁচাও, একবারও বলেন না তুমি তোমার আত্মসম্মান বাঁচাও। কিন্তু এই আত্মসম্মান বাঁচাও এই কথা বলাটা ভীষণ জরুরি, এবং সেটা একজন মাই একটা মেয়েকে বলতে পারেন, এবং মায়ের কাছ থেকেই একজন মেয়ে সেই লড়াই করার শক্তিটা পায় যে আমি আমার আত্মসম্মানকে আগে বাঁচাবো, তারপর সব কিছু বাঁচাবো। কারণ আমি নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখতে পারবো না। এটাই। বেশ, মধুমিতাদির কাছে যাব। দিদি, তুমি শুরুতেই যেটা বললে যে মেয়েরাই আসলে মেয়েদের ক্ষতি করতে চায়, সোশ্যাল মিডিয়ায় আমরা তোমাকে সবসময় দেখি, তো এরকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছো তুমি? আমি তো এটা এক্ষুনি বলতে যেতাম যখন আমাকে বলা হতো, সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা করা ভালো, ঠিক আছে, কিন্তু আমরা কেন আমাদের নিয়ে বলছি? এই বলার জায়গাটা আমি ছোটবেলা থেকে দেখছি, তাহলে আজও শেষ হলো না কেন? আমরা কেন চিৎকার করে বলছি আমরা নারী, আমাদের এটা দাও, আমাদের শিক্ষা দাও, আমরা বিয়ের পরে নিরাপদ নয়? কেন বলছি, কেন শেষ করছি না? তার কারণ ওই যে বললাম, আমরাই আমাদের শত্রু। আজ আমরা বড় বড় কথা বলছি, কাল যখন আমার বাড়িতে বৌমা আসবে আমি তার উপর অত্যাচার করব, তাহলে তখন আমি ভুলে যাব আমি নারী, তখন হয়ে যাব আমি শাশুড়ি। তাহলে মেয়েরাই মেয়েদের শত্রু। এছাড়া আমি তো সোশ্যাল মিডিয়ায় বললাম যে যখন তুমি কোনো একটা ভালো কাজ করবে, ভালো কিছু বলবে, আমি যেমন বাস্তু নিয়ে অনেক টিপস দিই, জানে অনেক, সবাই জানে যে, এবং আমি না কোনোদিন কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া পছন্দ করি না। আমাদের সনাতনীতে বলা আছে তোমার যেটা ভক্তির সাথে যেটা করবে সেটা করো। সেখানে দেখি অধিকাংশ নেগেটিভ কমেন্ট, এবং এমন এমন আছে অযৌক্তিক কমেন্ট মেয়েদের দিক থেকেই বেশি। কেন হবে? তার মানে আমরা আমাদের সহ্য করতে পারি না। তো এটা তো বলার অপেক্ষাই রাখে না। আজকে আমরা এখানে কেন আলোচনা করছি, তার মানে আমরা একটুও এগোইনি, আমরা আরো যত দিন যাচ্ছে আরো পিছিয়ে যাচ্ছি।
পিছিয়ে যাচ্ছি বলেই আলোচনা করছি। এগিয়ে গেলে এই আলোচনাগুলো আজকে শেষ হয়ে যেত। এই আলোচনার প্রয়োজন হতো না। চিৎকার করে বলতে হবে যে নারীকে নিরাপত্তা দিতে হবে, চিৎকার করে বলতে হবে নারীকে শিক্ষা দিতে হবে। কেন? আমরা বলবো তবে শিক্ষা পাবো, আমরাই তো শিক্ষা নিজেদের দেব। তাহলে আমরা আমাদের শত্রু নয়? তুমি বলো তো, এখানে সবাই মনে হয় এগ্রি হবে। আমরা নিজেরাও যারা এইখানে প্ল্যাটফর্মে রয়েছি বা প্ল্যাটফর্মের ওদিকে আছি, আমরা নিজেরাই ভুল করি আর বলি অমুক মেয়েটা ওই বললো, তমুক মেয়েটা ওই বললো। আমরাও কোথাও কোথাও সেই একই কাজ করি, কিন্তু নিজের ভুলটা আমরা ধরতে ভীষণ পিছু পা হই, যার জন্য কিন্তু সমাজ থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। কোথায় নারী এগিয়েছে? উনি বললেন সোশ্যাল মিডিয়ার কথায়। আজকে কোনো পুরুষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেইভাবে ট্রোল হয় না, তার কারণ তারা সেই জায়গাটা জানে বা আমরা দেখে এসেছি যে এটা পুরুষতান্ত্রিক সমাজে সবসময় হয়। কিন্তু মেয়েরাও তো নিজেদের ছোট করছে। এমন এমন পোশাক বললে এক্ষুনি অনেক কথা বলা হবে, কিন্তু কিছু পোশাক ব্যক্তিগত জায়গাতেই মানায়, সেটা সোশ্যাল মিডিয়ায় মানায় না। বলছি সোশ্যাল, দিচ্ছি ব্যক্তিগত পোশাকে সেখানে ভিডিও। কেন? আমি নিজের আবরণ যদি নিজে না রাখতে পারি, সোশ্যাল মিডিয়ার দোষ কি? সেখানে তো কিছু রক্তচক্ষু আছে, আমাকে নেবে, তারা তো ওই জন্যই বসে আছে। তার মানে কি সব পুরুষ খারাপ? তারাও তো কারুর বাবা, কারুর ভাই। তাহলে তো ঘরে ঘরে আমাদের মানে বাড়িতেই নিরাপত্তা থাকতো না। তার কারণ আমরা নিজেদের বলছি তোমরা এগিয়ে আসো। আমি দেখো, আমার ঈশ্বর আমাকে যে দেহ দিয়ে পাঠিয়েছে, আমি সেইটা দিয়ে কিছু উপার্জন করব। এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে সেটার মাধ্যম। লজ্জা করে নিজেকে সেই সময় নারী বলতে, মনে হয় লুকিয়ে পড়ি কোথাও। এত বাজে, এত ঘৃণ্য। সেটা তো পুরুষরা করছে না, করছে নারী। ভালো ভালো পেশায় নিযুক্ত নারীরা নিজেদের পোশাক নিজেরা ঠিক মতো ধরে রাখতে পারে না, ভাবে আমি আধুনিক। আধুনিক মানে কি পোশাকে আধুনিক হতে হবে? মনের দিক থেকে আধুনিকতা খুব দরকার। সেটা আমাদের নেই বলেই আজকে আমরা এই আলোচনাটা করছি। এই আলোচনাটা সেই দিনই বন্ধ হবে যেদিন আমরা নিজেরা নিজেদের ভুলগুলো রেকগনাইজ করে সামনে এগিয়ে যেতে পারবো। অন্যকে দোষ দিয়ে লাভটা কি আছে? প্রিয়াঙ্কাদির কাছে যাব। দিদি, কলকাতার বুকে তোমার যে এই ক্লাউড 22 এটা শুরু করার একদম প্রথম দিক থেকে কোন রকম বাধার মুখে পড়তে হয়েছে? বা এটাই বলবো স্যারের কথা শুনে, যে নারী স্বাধীনতা হয়তো কোথাও আছে কোথাও নেই, এবং এটা পরিবার কেন্দ্রিক অনেকটা। কোনো পরিবারে নারীরা হয়তো অনেকটা স্বাধীন, কোনো পরিবারে হয়তো নয়। আমি আমার বেস্ট ফ্রেন্ড, সে একটা অন্য কমিউনিটি থেকে বিলং করে, দুজনে একসাথেই আমরা এইচএস পাস করি। তারপর ওর খুব ইচ্ছা ছিল কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, নিজের কেরিয়ার করবে, বাট ওই স্বাধীনতাটা পায়নি। ওকে 7 তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হলো, বাড়ি থেকে চলে গেল, হাজব্যান্ডের আর্থিক জব হওয়ার জন্য অনেক দূরে চলে গেল, সারা জীবন সেইভাবেই থাকলো হাজব্যান্ডের সাথে। এখন হাজব্যান্ড রিটায়ার করেছে, এখন ও মাতৃত্ব নিয়ে রয়েছে, বাট ও নিজেকে ঠিক সেইভাবে গড়ে তুলতে পারেনি। এটাই ওর আক্ষেপ, কারণ ও সেই পরিবার থেকে স্বাধীনতাটা পায়নি। ওর বাবা দাদা সেইভাবে যদি ওকে সাপোর্ট করতো, ওর এডুকেশনে সহায়তা করতো, তাহলে আজকে ও এতটাই একটা ব্রাইট ফিউচার হতো ওর, এবং এত একটা ভালো স্টুডেন্ট ছিল, কেরিয়ার নিয়ে অনেক দূর এগোতে পারতো, আর আজকে একটা জায়গায় স্টেবল হতে পারতো। কিন্তু একইভাবে আমি সেই স্বাধীনতাটা পেয়েছি আমার ফ্যামিলি থেকে। তো সেই কারণে বলবো স্বাধীনতাটা পরিবার কেন্দ্রিক অনেকটাই। আমার বাবা মা আমাকে কোনোদিনও কোনো কিছুতে আটকায়নি, চিরকাল বলে গেছে তুমি পড়াশোনা করো, যতদূর চাইবে ততদূর করবে, আমরা তোমার সাথে আছি, কোনোদিনও ভয় পাবে না, তোমার যেদিন বিয়ে করতে ইচ্ছা করবে সেদিন করবে, যেরকম পাত্রকে বিয়ে করতে ইচ্ছা করবে সেরকম করবে। তো আমি ব্লেসড খুব ভগবানের কাছে এবং এই সমাজের কাছে এবং আমার মা বাবার কাছে, পরিবারের কাছে খুব কৃতজ্ঞতা জানাই, যে এবং ব্লেসড আমি যে এরকম একটা ফ্যামিলি পেয়েছি, যেই কারণে আমি আমার সমস্ত স্বাধীনতা উপভোগ করতে পেরেছি বিবাহিত জীবনের আগে। এবং এখন যেটা বলবো, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আজকে এই প্রফেশনে আসার আমার মেন কারণ, যে পেছনে আমার ব্যক্তিটি রয়েছে, সে হচ্ছে আমার হাজব্যান্ড। তিনি যদি না থাকতেন আজকে আমি এই প্রফেশনে আসতাম না। আমি একজন ব্যাংকার ছিলাম, আমি বন্ধন ব্যাংকে ছিলাম, বিগত 4-5 বছর বন্ধন ব্যাংকের হেড অফিসে আমি অ্যাজ এ স্টাফ জব করতাম,
বাট আমার হাজবেন্ড কনস্ট্যান্ট বলে গেছে ডেস্ক জব তোমার জন্য নয়, তোমার মধ্যে যে জিনিসটা আছে তোমাকে সবার সঙ্গে সেটা আনতে হবে, তোমাকে একটা কিছু করতে হবে, তোমার নিজের নাম পরিচয় বানাতে হবে, এবং সেটা তোমার ক্রিয়েটিভিটি দিয়েই আসবে। তো সেই থেকে আমরা দুজনে মিলে শুরু করি যে আমাদের যে প্যাশন সেটা ছিল আমাদের সুগন্ধের প্রতি। ওর ফ্যামিলি বিজনেস ছিল, ও দাদু কেমিস্ট ছিল, সেটা ওর ব্লাডে ছিল। ও আমাকে নিজে হাত ধরে শেখায় কিভাবে পারফিউম বানাতে হবে। তো সেখান থেকে ও আমাকে একটু একটু করে তৈরি করে কিভাবে আতর বানাতে হবে, কিভাবে পারফিউম বানাতে হবে, কিভাবে রুম ফ্রেশনার বানাতে হবে, তার সাথে আরও অনেক কিছু, এবং বলে যে তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। এবং আমার যে শাশুড়ি মা, তিনিও ভীষণ সাপোর্টিভ, কোনোদিনও বলেননি যে বিয়ে করে আমার বৌমাকে ঘরে থাকতে হবে, সংসার দেখতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে মানে ঘর সংসার করতে হবে। তারাও সব সময় আমাকে সাপোর্ট করেছে, এগিয়ে যাও, আমরা সব সময় তোমার পাশে আছি, সব কিছুতে সাপোর্ট পাবে, কখনো পেছন ফিরে তাকাবে না। এবং তারা ভীষণ গর্ববোধ করে, আজকে তাদের জন্যই আমি এই জায়গায়, এবং আমি সত্যি স্বাধীনতা পাচ্ছি, এবং তার জন্য আমার হাজব্যান্ডকে এবং আমার দুটো ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ দিই। এবং সবার কাছে রিকোয়েস্ট করব, এইভাবেই নারী স্বাধীনতার দিন শুধুমাত্র বক্তৃতায় নয়, শুধুমাত্র বলে নয়, ঘর থেকে আমাদের শুরু করতে হবে। নিজের মেয়ে, নিজের মা, নিজের বোন, নিজের পরিচারিকা থেকে নারী স্বাধীনতা শুরু করতে হবে। শিক্ষার দিক থেকে, পাত্র চুজ করার দিক থেকে, বিয়ের বয়স নিজে সিলেক্ট করবে, সেটা কখনোই ফ্যামিলির লোক সিলেক্ট করে দেবে না। সে যখন মানসিকভাবে তৈরি থাকবে যে আমি এবার বিয়ে করতে চাইছি, তখনই সে করবে। সে যখন মানসিকভাবে তৈরি থাকবে আমি মা হতে চাইছি, তখনই সে হবে। আমি এখনো পর্যন্ত ম্যারেড লাইফে, কিন্তু আমি এখনো পর্যন্ত মা নই। অনেকেই আমাকে বলে কি হলো, বিয়ের তো বেশ ক বছর হয়ে গেছে, 5 বছর হয়েছে, এখনো কেন তুমি মা হলে না, এখনো কেন? এটা আমার চয়েস, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এবং আমার ফ্যামিলির ব্যাপার, পরিবারের ব্যাপার। তো আমি তার জন্য কারো কাছেই একেবারে উত্তর দিতে বাধ্য নই। এটাই আমার নারী স্বাধীনতা, এবং এই স্বাধীনতা নিয়ে আমাকে হয়তো অনেকে অনেক কিছু বলে, বাট আমি একদম চোখ কান বন্ধ করে এগিয়ে যাই আমার লক্ষ্যে। তাতে অনেকে অনেক কিছু বলে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে বিয়ে হয়ে গেছে এখনো বেবি নিচ্ছে না, ব্যবসা নিয়ে পড়ে রয়েছে, নিজেকে নিয়ে বেশি ভাবা। তো এইসব শুনলে হবে না, নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এটাই নারী স্বাধীনতা, এটাই আমার স্বাধীনতা। আমি যখন আমার স্বাধীনতার কথা ভাববো, তখন আমার পরিবারও ভাববে, আমার পাড়াও ভাববে, আমার দেশও ভাববে। তো নিজেকে দিয়ে শুরু করতে হবে, এটাই বলে শেষ। বেশ, অসংখ্য ধন্যবাদ দিদি। আমি যাব একটু রেশমিদির কাছে। দিদি, তোমার যে প্রফেশনে তুমি রয়েছো, তো সেক্ষেত্রে তোমার তো প্রতিদিনই এরকম কিছু সম্মুখীন হতে হয়, আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করো। হ্যাঁ, এরকম প্রচুর সম্মুখীন হয়েছি, অনেক প্রবলেমের মধ্যে দিয়েও। মানে আমি অ্যাকচুয়ালি আমার জার্নিটাও মনে করবো, আজকে যে জায়গা থেকে আমি যে জায়গায় এসেছি, এটা একটা বড় স্ট্রাগল। তো আমি যার জন্য সবসময় একটা কথা খুব বিশ্বাস করি, যেটা আমি প্রথমেই বললাম, যে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হবে। একজন মহিলার অর্থনৈতিক স্বাধীনতা ভীষণ জরুরি, আর তার সঙ্গে পরিবারের সাপোর্ট। পরিবার সাপোর্ট না থাকলে কোনোদিনই একজন মহিলা এগোতে পারে না। পাশে হাজব্যান্ডকে সাপোর্ট, প্রথম জীবনে মা বাবাকে থাকতে হবে, তারপরে জীবনে যখন বিবাহিত তখন তার হাজব্যান্ডকে থাকতে হবে। আমার এরকম প্রচুর অভিজ্ঞতা হয়েছে, এমনও আমার কাছে ক্লায়েন্টরা এসেছেন যাদের 4 স্টেজের ক্যান্সার। আমি যখন তার প্রেসক্রিপশনটা দেখছি, সে কিন্তু জানে না তার 4 স্টেজের ক্যান্সার। তো আমি যখন বুঝতে পারছি যার আমি তখন প্রেসক্রিপশনে লিখতেও পারছি না, তার এই অবস্থা। তো সে তখনও আশা নিয়ে রয়েছে যে ম্যাডাম হয়তো কিছু করবে। এরকমও পেশেন্ট পেয়েছি, সে তার ডিপ্রেশনের এমন অবস্থা, তাকে প্রচুরবার অ্যাসাইলামে যেতে হয়েছে, এবং তখন মানে তার মা খুব আশা নিয়ে এসেছে যে ম্যাডামের কাছে গেলে হয়তো কিছুটা উপকার পাবে। তাহলে তুমি জিজ্ঞেস করবে যে কিসের জন্য, মানে এইটার সঙ্গে নিউট্রিশনের কি সম্পর্ক? এইটার সঙ্গে নিউট্রিশনের এটাই সম্পর্ক, তার কনফিডেন্সটাকে গ্রো আপ করা। তার যাতে কনফিডেন্সটা বাড়ে, তাহলে তো সে ডিপ্রেশনে যাবে না। তো ব্যাপারটা হচ্ছে ওইখানে হচ্ছে আরেকটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার, সে গেল কেন ডিপ্রেশনে? সে তার বন্ধুর কাছে আঘাত পেয়েছে। ওইটাই হচ্ছে বড় জায়গা, যে আমার একজন বন্ধু ছাড়া চলবে না। আমি যার জন্য এতগুলো কথা দিয়ে শুরু করলাম, আমাকে বন্ধু পেতেই হবে। তা আমি বললাম, তুমি তো শিক্ষিত একটা মেয়ে, তুমি তো কিছু মানে তুমি তো নিজেই নিজের বন্ধু হতে পারো, তোমার সব তুমি তো খুব
বেশ ভালো পড়াশোনার মেয়েটা, তো বললো না আমাকে বন্ধু পেতে হবে, আমার খুব একা লাগে। তো ব্যাপারটা হচ্ছে তাকে তার এক বন্ধু ছিল, সেই বন্ধুটা তাকে ছেড়ে চলে গেছে, সে ডিপ্রেশনে চলে গেছে, তাকে ওষুধ খেতে হয়, রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। তো এটাই আমি বোঝাতে চাইছি যে কনফিডেন্সকে গ্রো আপ করতে গেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আর এই যে এখন একটা রোগ হয়েছে ডিপ্রেশন, এই ডিপ্রেশন ব্যাপারটা আমার যখন আমি বড় হয়েছি, মন খারাপ হলে মা একটা চরমের ডিপ্রেশন উড়িয়ে দিত। আমি জানি না আমার সঙ্গে সহমত হবেন, কিন্তু এখন আমার প্রেসক্রিপশনে অর্ধেক মানুষকে লিখতে হয় সে ডিপ্রেশনের ওষুধ খায়, তাও শুধু ওষুধ খায় না, প্রায় 10-12টা ওষুধ খায়, ইউনো 10-12টা ওষুধ খায়। সে তার বয়স হচ্ছে 17 বছর, কারুর বয়স 12 বছর। আপনারা ভাবতে পারেন আমাদের ডিপ্রেশন, আমার মন খারাপ যদি মাকে গিয়ে বলতাম মা এই ছেলেটা না আমাকে রাস্তায় গেলে না আমাকে না ওই রকম করেছে, এক চড় মতো, ছেলেটা তো দূরের কথা, তুমি কেন গেছো, মানে আমার দোষটা, মানে আমিই দোষী। তো ব্যাপারটা হচ্ছে ওই সময় ডিপ্রেশন ছিল, কিন্তু এখন ডিপ্রেশন। সবার আগে কিন্তু কনফিডেন্সের অভাব, এই জায়গাটাই বুঝতে হবে। আর আরেকটা বড় মাধ্যম হচ্ছে খারাপ সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াটা একটা বিশাল বড় মাধ্যম, এটা হচ্ছে আমি মানে সোশ্যাল মিডিয়াটাতে প্রচুর মানুষ আছে কাজের ক্ষেত্রে কাজে লাগায়, একটা মানুষ কাজ করছে সেটাকে একটা বড় প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াটা, আমি কাজ করছি সেই কাজটাকে আমি সামনে তুলে ধরছি। কিন্তু কিছু সোশ্যাল মিডিয়া হচ্ছে যেটাকে শো অফ বলে, তুমি আজকে এখানে যাচ্ছ, এটা দিচ্ছ, তখন ওর মনে হচ্ছে ইস তাহলে আমি তো পাচ্ছি না। সে চাপ সৃষ্টি করছে সে তার বাবা মাকে না তার হাজবেন্ডকে, তাই সে ছেলেটার কি দোষ, তার হয়তো ইনকামটাই ওইটা, তার ছেলেটার কি দোষ, প্রবলেমটা ওখানেই বাজছে। আর প্রবলেমটা সংসারে বাঁধে হচ্ছে অর্থনৈতিক কারণে। আর এই জন্যই আমি বলবো দুজন একটা এই জায়গাটা, মানে আজকের দিনে সমাজকে এগোতে গেলে, চালাতে গেলে, সংসার চালাতে গেলে, শান্তি বজায় রাখতে গেলে দুজনকেই ইনকাম করতে হবে, ছেলে মেয়ে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দুজন ইনকাম করলেই, দুজন সংসারে যদি দুজনের সুন্দর কন্ট্রিবিউশন থাকে তাহলেই সংসার সুন্দর হবে। আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বীর কথা বলি, আমি এটাই বিশ্বাস করি। ও আমাকে জিজ্ঞেস করলো হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সের কথা, আমি এক্সপিরিয়েন্স দিয়ে অনেক কিছুই ডিটেলসে বললাম। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। পাপিয়াদির কাছে যাব। পাপিয়াদি, আমরা যেরকম দেখি দৈনন্দিন জীবনে আর কি, আমাদের এই যাতায়াতের ক্ষেত্রে ধরুন ট্রেনে, বাসে, ট্রামে, এই যে নারীদের জন্য একটা আলাদা করে যে জায়গা, লেডিস কম্পার্টমেন্ট, লেডিস সিট, এগুলো কি কোথাও গিয়ে আমাদেরকে কি একটা দুর্বলতার জায়গা দাঁড় করাচ্ছে? হ্যাঁ, এটা করাচ্ছে, মানে উইক করে দিচ্ছে নারীদেরকে, কথা বলতে পারছে না, শরীরটা খারাপ। আমি একটাই বলবো, আমার ক্যাফেতে প্রচুর মহিলারা, আমার এতদিনে মানে বন্ধু বান্ধব গেস্ট অনেক হয়েছে, অনেকের অনেক কাহিনী শুনেছি যে বাবা বাচ্চা বলে, কেউ সিঙ্গেল থাকলে পরে তাকে মানে বাবা এ কী করে চলবে, এ কী করে চলতে পারবে একা, মানে একটা সহানুভূতি থাকে, এটা উচিত না। একটা মহিলা একা চলতে পারে, একটা পুরুষও একা চলতে পারে, যেটা আমি নিজে চলতে পারে। তো কাউকেই কোনো সময় বলতে নেই যে এটাও পারবে না, এখানে এর জন্য এটা করে দাও, ওর জন্য, নিজেকে করতে হবে। আর নিজেকে করতে গেলে ও যেটা বললো, সব থেকে মেন হচ্ছে অর্থ ছাড়া জীবনে এগোনো যায় না। আর আমি একদম নিজের থেকেই বলছি, আমার কিচ্ছু ছিল যখন আমি স্টার্ট করি। তো আজকে আমি যেখানে এসেছি সেটা আমি পুরো নিজের জেদে এসেছি। আর জেদ মহিলাদের রাখা উচিত। আর পুরুষ আর মহিলার মধ্যে কোনো পার্থক্য নেই, দুজন দুজনকে ছাড়া চলবে না। হ্যাঁ, যারা যারা সিঙ্গেল আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা পুরুষেরও অনেক সাপোর্ট থাকে মহিলার প্রতি। এটা মানে আমি আমার নিজের বাবুকে দেখেছি, আমার মাকে দেখেছি, ফ্যামিলিকে দেখেছি। আর আজকাল যে দিদি বলছি সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, কিন্তু দেখি তো অনেক কিছু ব্লগ, অনেক কিছু, মানে যা আসছে কন্ট্রোভার্সি, মানে বলে বোঝাতে পারবো না। দেখতে দেখতে আমাদের মানে মাথা খারাপ হয়ে যায়। তখন আমাদের নিজেদের কাজটাই ভাবি, কেউ একটা ফুড খেয়েছে, নিজেদের থেকেই বলছি, সেটা গিয়ে সোশ্যাল মিডিয়া সে এমনভাবে সেটাকে প্রেজেন্ট করছে, সেটা আরও 5 জন বিজনেস ওম্যান কি বিজনেসম্যান তাদের ক্ষতি হচ্ছে। এগুলোতে অনেক কিছু করে।
আর ওই যে দিদি বললো মেয়েরা মেয়েদের শত্রু, কিছুটা আছে কিন্তু এটা কিন্তু আছে। তাই বলবো আমাদের এখনো অনেক এগোতে হবে। আমার মনে হয় না যে নারী দিবস একদিনের, এটা এখনো চলবে। আর যেদিনকে চলবে না সেদিনকে আমরা একদম পুরো আজাদ, একদম নারী। এই যে কম্পার্টমেন্টের কথা বললে যে আমাদের জন্য আলাদা ট্রেনে কম্পার্টমেন্টে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আলাদা করে দিয়েছে, কিন্তু লেডিস কম্পার্টমেন্টই ঝগড়া বেশি হয়। তার মানে আমরা কোথাও না কোথাও কোনো কিছুতেই শান্তি পাই না। দেখবে তুমি জেনারেলরা তো ঝগড়াঝাটি হয় না, লেডিসটা আলাদা করে দিয়েছে, ও ওখানে বসবে না, ও ওখানে দাঁড়াবে না। তার মানে এটা হয়তো আমাদের উচিতও না, করে দেওয়া উচিত না। কেন আমরা তো তাহলে সমান সমান হলাম কি করে? যদিও সমান সমান হওয়া যায় না, এখানেও একটা ব্যাপার আছে। তার কারণ কি করে সমান হবো? এমন অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা পুরুষদের সমকক্ষ হতে পারবো না, আবার এমন অনেক কিছু বিষয় আছে যেগুলো ওরা মহিলাদের সমকক্ষ হতে পারবে না। সমান সমান নয়, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলা যেতে পারে। কিন্তু এই পুরুষ কম্পার্টমেন্টের কোনো ব্যাপার নেই, কিন্তু মহিলা কম্পার্টমেন্টে ঝগড়া বেশি। তাহলে মহিলাদের শত্রু। আমি একটা ছোট্ট কথা বলি, মহিলা কম্পার্টমেন্ট হওয়ারই দরকার কি? দরকার তো নেই। হ্যাঁ, আমি যতবার মহিলা কম্পার্টমেন্ট হচ্ছে ঝগড়া বেঁধেছে, যতবার আমার সঙ্গে ঝগড়া বেঁধেছে, হ্যাঁ যতবার। তো ব্যাপারটা হচ্ছে বাসেও আলাদা দরকার নেই, বাসেও দরকার নেই না। সবচেয়ে একটা অভিজ্ঞতা আমি ছোট্ট বলি, বাসে একটা তো মহিলাদের জন্য থাকেই, তো একজন ছেলে এসে, একজন বয়স্ক বেশ মোটামুটি মধ্যবয়সী, সে এসে বসেছে, তাই একজন মহিলা উঠলো, আর বসেছেন কেন আমাদের কম্পার্টমেন্টে, পুরো উঠিয়ে দিল। মানে একজন মহিলা তার মহিলাকে যে কিভাবে ছোট করে, আমি এগুলো মানে চোখে দেখছি, আমরা যারা প্রতিদিন যাতায়াত করে দেখছি, আমার সঙ্গে তো প্রতিদিন ঝগড়া বাঁধে ওই মহিলা উঠলে। এই মেয়েরা মেয়েদের শত্রু, মেয়েদের মধ্যে ঝগড়া, এই প্রসঙ্গে আমি একটা কথাই বলতে চাই যে আমি লিখি, সুতরাং আমার স্বপ্ন সমাজ বদলাবে, দৃষ্টিভঙ্গি বদলাবে। তো আজ এই দিনে বসে আমি একটাই অ্যাপিল সমস্ত মহিলাদের কাছে করতে চাই, আমরা যদি ভাবি যে আমি নারী, সমস্ত নারী প্রজাতি আমারই প্রজাতি, তাহলে এই ঝগড়া ঝামেলা এইগুলো থেকে হয়তো আমরা একটু বেরিয়ে আসতে পারবো। কারণ আমার প্রজাতির প্রতি আমার দায়িত্ববোধ তো অনেক বেশি হওয়া উচিত, তাই না? আজ থেকে যদি আমরা এভাবে ভাবি, তাহলে হয়তো একটু দৃষ্টিভঙ্গি, যদি দুটো মানুষও আমার কথা শুনে ভাবেন, তাহলে হয়তো দৃষ্টিভঙ্গির একটু বদল হবে। হ্যাঁ, এইটা নিয়ে আমি একটা কথা বলবো, কাইন্ডলি কেউ ওমেন কার্ড প্লে করবেন না, এটা খুব খারাপ একটা কার্ড। এই কার্ডটা থাকাই উচিত না, সবটাই জেনারেল হওয়া উচিত, সবটাই ইউনিসেক্স হওয়া উচিত। ওমেন কার্ডটা অনেক মহিলারা প্লে করেন এবং কিছু কিছু খারাপভাবে প্লে করেন, তাতে করে সমস্ত মহিলা জাতি বদনাম হয় পুরুষদের কাছে। তো সবাই তো সেটা ভাবে না, সবার মেন্টালিটি সেরকম না। তো এই ওমেন কার্ডটা থাকাই উচিত না, ওমেন কার্ডটা আছে, এটা এক্সিস্ট করে মনে করাই উচিত না। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট, ওমেন কার্ডটা প্লে করবেন না। ওমেন ডেতে এটাই বলবো, এটাই রিকোয়েস্ট। সুমিতাদি, কলকাতার বুকে এত বড় একটা রেস্টুরেন্ট দীর্ঘ সময় ধরে তুমি চালাচ্ছ, শুরুর দিক থেকে এখনো পর্যন্ত কতটা বাধার মুখে বা সেরকম কোনো রকম যদি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো? প্রফেশনাল লাইফে হ্যাঁ মাদার মুখে পড়েছি, এবং সেটা কোনো মহিলাই করেছে এরকম প্রচুর আছে, প্রচুর প্রচুর প্রচুর, ঠিক আছে, প্রচুর আছে। এবং খুব বড় একটা ঝামেলায় পড়ে গেছিল একজন মহিলার জন্য। সে এমন একটা অদ্ভুত কমপ্লেন করে দিয়েছিল, তার জন্য আমার রেস্টুরেন্ট প্রায় বন্ধ হয়ে অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, কিন্তু সেখানে ভালো বলতে হবে অনেক পুরুষ মানুষ রয়েছেন যারা কিন্তু আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং সেটা কোনো ইন্টেনশন বা কোনো প্রয়োজন ছিল বলে নয়, একদমই নর্মালভাবে। আমি প্রচুর হেল্প পেয়েছি মেয়েদের থেকে, যে হেল্পটা পাওয়া যায় না। সত্যি কথা বলতে গেলে পুরুষ মানুষ কিন্তু সবসময় খারাপ নয়, কোনো কোনো ক্ষেত্রে খারাপ। আর ওই যে দিদি বললেন না যে এক একটা পরিবার এক এক রকম, কেউ সাপোর্ট পায় কেউ পায় না। আমি কিন্তু পরিবারের সাপোর্ট পাইনি, তার মানে যে আমি এগিয়ে যাইনি তা নয়। এগিয়ে যাওয়ার জেদটা থাকতে হবে, জেদ থাকলে কোনো না কোনো দিন তুমি যেটা করার সেটা করবেই। পরিবার বা অন্য একটা পরিবার তোমাকে সবসময় সাপোর্ট করবে এটা ভাবার কোনো কারণ নেই, তুমি নিজেই যথেষ্ট। তুমি যদি নিজে ভেবে নাও আমার কিছু করার আছে,
বেরিয়ে গিয়ে বা সব কিছুর বাধা পেরিয়ে গিয়ে আমি আমার পরিবার থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ, আমাকে হয়তো স্যাক্রিফাইস করতে হয়েছে, আমার কাছে সব রিলেশনগুলো ছিল না, কিন্তু তা বলে আমি যে কিন্তু আমি আমার লক্ষ্যে ছিলাম যে আমি কোনো না কোনো দিন একটা কিছু করবোই। ওই জেদটা আমার কিন্তু ছোট থেকেই ছিল। আমি সব জায়গায় বাধা পেয়েছি, তার মানে যে আমি এগোইনি তা নয়। ওই আমি স্বাধীন, এটা নিজেকেই ভাবতে হবে। আমরা নিজেরাই কিন্তু ভাবতে পারছি না। আমরাই কিন্তু কি বলতো, আমাদের হয়তো দেখবে অনেকে অনেক পড়াশোনা শিখেছে কিন্তু সে পরজীবী হিসেবেই বাঁচতে চাইছে। আমি অনেককে বলি, তুমি তো অনেক পড়াশোনা জানো, তাহলে তুমি কেন নিজের মতো করে কিছু করছো না? সে কিন্তু তার পড়ার উপর ডিপেন্ড হতে চাইছে। এটা কিন্তু আমাদের নিজেদের ভাবনা চিন্তা, এটা আমাদের নিজেদের চাওয়া পাওয়া। এটা কিন্তু এর পরবর্তীকালে ও যখন একটা আত্মসম্মান হানিকারক একটা কথাবার্তা শুনবে তখন হয়তো কেঁদে এসে পড়লো যে আমার বর এটা বলেছে, আমার শাশুড়ি এটা, কিন্তু এটার জন্য তো আমরাই রেসপন্সিবল। আমার যদি আর্থিক স্বাধীনতা থাকে বা আত্মসম্মান বোধ থাকে, আমি তার উপর ডিপেন্ডেন্ট কেন হব? আমি নিজের কিছু না কিছু ছোট একটা করবো যেখানে সে বলার জায়গাই রাখে না। আমরা নিজেরাই কিন্তু নিজেদের শত্রু। আমি যদি মনে করি আমি স্বাধীন, আমি পারবো, আমি পারবোই, কেউ বাধা দিতে পারে না। নারী পুরুষ এইগুলো কিছু আলাদা নয়। আর ওই একটাই কথা, সংরক্ষণ কাদের হবে? যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ব্যাঘ্র সংরক্ষণ হয়, মানে যেটা বিলুপ্ত। আমরা কি বিলুপ্ত প্রায় প্রাণী নাকি আমাদের সংরক্ষণ হবে? এটা কি সম্ভব? আর এই আলাদা আলাদা কোনো নারী দিবস, পুরুষ দিবস, ওমেন কার্ড, এগুলো কি? কিছুই না। আমরা সবাই সমান, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এবার যার যার চিন্তা ভাবনা তার কাছে। কোন পরিবার বা কোন ছেলে বা কোন মেয়ে কি ভাবছে সেটা আমার বদার করার মতো জিনিস না। আমি যেটা ভাবছি সেটাই ঠিক। আমি কিছু করছি, ব্যাস, দ্যাটস ইট। এটার জন্য কে আমাকে আটকালো, কে আটকালো না, ডাজন্ট ম্যাটার। সুমিতাদির কথার প্রসঙ্গ টেনেই আমরা বলি যে আমরা নারী আর আমরা কিন্তু সব পারি। এই অঙ্গীকারকে সামনে রেখেই আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জজবাত 24 বাংলা প্রেজেন্টস অপরাজিতা এই পর্যন্তই। আমি একদম যেতে যেতে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। আমরা এবারে একটুখানি ডেকে নেব শিবানী ঘোষকে। আপনি একটু আসুন, আপনাকে আমাদের জজবাত 24 বাংলা থেকে রাহুল দাকে বলবো একটু সম্মানিত করতে। রাহুল দা, আপনি একটু আসুন সামনে। আর আপনাদের যারা রবীন্দ্রনাথ বার্ষিক সংসদের সবাই, আপনারা থাকুন স্টেজে। আর আমার যারা আজকে গেস্ট ছিল, সুমিতা লাস্টে শেষ করলো সুন্দর কথা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ শিউলি, থ্যাংক ইউ পাপিয়া, রেশমি, আর এই মুহূর্তে জিনিয়া বেরিয়ে গেছে, আর মধুমিতা দিয়ে আছে, থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ বার্ষিক শিল্পী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর ওনাদের যে প্রচেষ্টা, ওনাদের যে ইচ্ছে নারী হিসেবে, সত্যি এটাকে আমরা কুর্নিশ জানাই। আমাদের সঙ্গে আপনাদের আবার দেখা হবে 22শে মার্চ। আমরা রিজেন্টাতে থাকবো। আমাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান জজবাত 24 বাংলাতে প্রথমবার আমরা নিয়ে আসছি। আমরা আপনাদের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা অবশ্যই চাই। আজকের এই অনুষ্ঠানটা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ জানাই রবীন্দ্রনাথ ঘোষ বার্ষিক সংসদের তরফ থেকে জজবাত বাংলা 24-কে, এবং ধন্যবাদ জানাই বিপ্লব দাকে আমাদের এখানে ওমেন্স ডেতে আমন্ত্রণ জানানোর জন্য। একরাশ ভালোবাসা রইল সবার জন্য। আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে, আপনারা ছবিগুলো সব তুলে নিন, তুলে আমরা লাঞ্চে যাব।